আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছে আমি খোরশেদা কাকুলি। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক শিল্প ও সিএনজি চালিত যানবাহনের গ্যাস সংকট অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বেশিরভাগ সময় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে অনেক বাসায় চুলা জ্বালানোই সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস এলেও সেই চাপ দিয়ে স্বাভাবিকভাবে রান্না করা যাচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের উপর নির্ভর করছে। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় প্রয়োজনীয় চাপ না থাকায় বয়লার ও উৎপাদন যন্ত্রপাতি স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। অনেক প্রতিষ্ঠান সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে। একই চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের স্বল্প চাপের কারণে স্টেশনগুলোর সামনে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক চালক কয়েক ঘন্টা অপেক্ষা করেও গ্যাস নিতে পারছে না। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এই মুহূর্তে কি অবস্থায় দেখছেন? প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের চাপ কমেনি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন মগবাজারের যে ফিলিং স্টেশনের সামনে রয়েছি। এই সড়কের পাশে দেখছেন যে ঠায় দাঁড়িয়ে আছে এই যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আছেন। তবে কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা ৩-৪ ঘন্টা পরে গ্যাস নেওয়ার সুযোগ হয়েছিল, সেটিও কাঙ্ক্ষিত তারা পাননি। তো তাদের যে কষ্টের কথা, যে প্রতিদিনই কিন্তু গ্যাস নিতে হচ্ছে, তার কারণ গ্যাসের চাপ যেহেতু কম টাকা ভরানো লাগছে, এই কারণে তারা সেই কাঙ্ক্ষিত গ্যাসটি তারা পাচ্ছেন না, প্রতিদিনই ভরাতে হচ্ছে। এবং একই সঙ্গে যে ভোগান্তি, যে দীর্ঘ সময় এই লাইনে দাঁড়িয়ে, সেটি একটি ক্লান্তি তাদের মাঝে আসে। এবং তারা যখন সড়কে গাড়ি চালান, তারপরে আবার গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আবার কোনো না কোনো ফিলিং স্টেশনের সামনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে। এবং শুধু যে আমি এখন যে ফিলিং স্টেশনের সামনে আছি, এখানে মোটামুটি কিছুটা গ্যাস পাওয়া যাচ্ছে। তবে এর বাইরে যে যেমন তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় যে কয়টি ফিলিং স্টেশন আমি ঘুরে দেখলাম, সেখানে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা তারা বলছেন যে সেখানে গ্যাস নেই। তবে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন অটো রিকশা যেগুলো আছে সিএনজি, তারা বলছেন তাদের আয় কমে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে বলে তারা বলছেন। এবং একই সঙ্গে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, এটি তো দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে তারা পড়েছেন, দ্রুত সময়ের মধ্যে যাতে সরকার এই সমস্যার সমাধান করে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্যাগুলো তৈরি হয়েছে মহেশখালীতে এলএনজি যে ভাসমান যে টার্মিনাল রয়েছে, সেখানে যে কারিগরি ত্রুটি দেখা গিয়েছে, সেটি তারা মেরামতের চেষ্টা করছেন। হয়তো কম সময়ের মধ্যে সেটি সমাধান হয়ে গেলে এই গ্যাসের যে এই সংকটটি, সেটি অনেকটাই কমে আসবে। দর্শক, জানছিলাম রাজধানীর গ্যাস পরিস্থিতির খবর। কিছুক্ষণের মধ্যেই কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। গতকাল বিকেলে ঢাকায় এসে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। ব্যবসা বাণিজ্য, জ্বালানি খাত ও রোহিঙ্গা সংকট সমাধানে বৈঠকে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান সার্জিও গোর। ইফতেখার রেজার রিপোর্ট। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রায় ১ ঘণ্টা ব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক। এতে বাণিজ্য বৃদ্ধি ও জ্বালানি খাতে সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহায়তা জোরদারের বিষয়টি প্রাধান্য পায়। মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে মার্কিন দূত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। এরপর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের।
ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর ক্রিকেট 2027 আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার 12টি ভেন্যুতে আয়োজন হবে। আইসিসি এক ঘোষণায় বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে। জোহানেসবার্গে একটি জমকালো অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার 8টি শহর, জিম্বাবুয়ের 3টি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে টুর্নামেন্টের সহ আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্রাম স্মিথ, মাখা অ্যান্টনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাদা। সাথে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাৎজা এবং নামিবিয়ার রুডলফ জনসেন ভেন ভুরেন ছিলেন। দক্ষিণ আফ্রিকার 8টি, জিম্বাবুয়ের 3টি ও নামিবিয়ার একটি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। 24 বছর পর আফ্রিকায় ফিরেছে 50 ওভারের বিশ্বকাপ। 2003 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া 8ম বিশ্বকাপ আয়োজন করেছিল। ফুটবল ভুল সংবাদ প্রকাশের কারণে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ এফএফই প্রস্তাবের পরিকল্পিত আলোচনা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বিষয়টি জানিয়েছে তারা। বিবৃতিতে ফিফা বলেছে 211টি সদস্য অ্যাসোসিয়েশন যেন সঠিক তথ্যের ভিত্তিতে নিজেদের মতামত ও ভোট দিতে পারে সে লক্ষ্যে পরামর্শ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন না পেলে এফএফই গঠন করা হবে না। ফিফা জোর দিয়ে বলছে কেউ ফুটবল বিক্রি করছে না। এই প্রস্তাবের ফলে সংস্থার শাসন ব্যবস্থা বা নিয়ন্ত্রণে কোনো পরিবর্তন আসবে না। এফএফই বাস্তবায়িত হলে 2027 থেকে 2030 সাল পর্যন্ত প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন ফিফা ফরওয়ার্ড কর্মসূচির আওতায় $2 কোটি উন্নয়ন তহবিল পাবে বলে উল্লেখ করেছে সংস্থাটি। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।